হসপিটালের বেডে যখন সন্তান প্রসবের যন্ত্রণায় ছটফট করছিলাম, ডাক্তার তখন আমার শাশুড়িকে ডেকে বলে, পেশেন্টের হাজবেন্ড কোথায়? আমার শাশুড়ি তখন বললেন, আমার ছেলে দেশের বাইরে থাকে। স্বামীর সাথে পেশেন্টের কথা বলিয়ে দিতে পারলে খুব ভালো হতো, এতে করে মনে সাহস বাড়বে, মনটাও ভালো থাকবে। প্রথমবার যেহেতু মা হচ্ছে, তাই একটু সাহসের প্রয়োজন। ডক্টরের কথা শুনে শাশুড়ি আমার স্বামীর কাছে কল দিয়ে ফোনটা যখন হাতে ধরিয়ে দিলেন, ফোনটা হাতে নিয়েই কানে নিতে অপর প্রান্তে থেকে আমার স্বামী বলে উঠল, এত ঢং করো কেন? এই পৃথিবীতে তুমিই কি একা মা হচ্ছ? আর কেউ কি কখনো মা হয়নি? আমি তার কথা শুনে কিছুই বললাম না। আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। কান থেকে ফোনটা সরিয়ে দিলাম। আমি তখন বুঝতে পারলাম না যে আমার সন্তান প্রসবের যন্ত্রণাটা আমার বেশি হচ্ছে, নাকি আমার স্বামীর দেয়া কথার আঘাতের যন্ত্রণাটা আমার বেশি লাগছে। দুপুর থেকে প্রসব যন্ত্রণায় বেডে ছটফট করছিলাম। এরপর ডক্টর তার কেবিনে আমার বাবা এবং আমার শাশুড়িকে ডাকলেন। ডেকে নিয়ে বললেন, পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না, তাহলে আমরা সিজার করে ফেলি। আর তা না হলে পেশেন্ট এবং অনাগত বাচ্চা দুজনেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমার শাশুড়ি বলছিলেন আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। আমার বাবা বলে উঠল, বেয়ান সাহেব, আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে, আপনি দয়া করে সিজার করার অনুমতি দিন। আমার বাবার কথা শুনে আমার শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, সিজার করার সমস্ত খরচ যদি আপনি বহন করতে পারেন, তাহলে আমার কোনো সমস্যা নেই, সিজার করুন আপনার মেয়েকে। শাশুড়ির কথা শুনে আমার বাবা মাথা নিচু করে রইলেন, কারণ আমার পরিবারের এত সামর্থ্য ছিল না যে সম্পূর্ণ সিজার করার খরচটা বহন করতে পারবে। বাবার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আমার বাবা একটা বাসার দারোয়ানগিরি করেন, তা দিয়ে কোনো রকমে আমাদের সংসারটা চলে। তাছাড়া আমার এখনো দুইটা ছোট বোন আছে, তাদেরও এখনো বিয়ে হয়নি, তাদের চিন্তাও আমার বাবাকে করতে হয়। বাবা মুখটা কালো করে আমার কাছে চলে আসে। আমি তখন বাবাকে বললাম, বাবা, আমি যদি ব্যথায় মরেও যাই, তবুও তুমি আমাকে সিজার করিও না। বাবা তখন চোখের জল মুছতে ছিল আর আমাকে বলতেছিল, মারে, তোর কষ্ট যে আর আমি চোখে দেখতে পারতেছি না। একটু পরে আমার শাশুড়ি কথা বলতে বলতে আমার কেবিনে আসলো। মনে হয় আমার স্বামী কল দিয়েছে। শাশুড়ি বলে উঠলো, তোর বউ ইচ্ছে করেই ঢং করতেছে, ইচ্ছে করেই চিল্লাচিল্লি করে পুরো হসপিটাল মাথায় করে রেখেছে। কই, আমিও তো 5টা সন্তানের মা হয়েছি, আমি তো কখনো ঢং করিনি। আমার শাশুড়ি তখন আমার স্বামীর সাথে ইনিয়ে বিনিয়ে অনেক মিথ্যে কথা বলতেছিল। সেখানের এক কর্মরত ডক্টর আমার শাশুড়ির এসব কথা শুনে ফেলেছিল। তিনি আমার শাশুড়িকে ধমক দিয়ে বললেন, এসব কি কথা বলতেছেন আপনি? আপনি তো নিজেও মা হয়েছেন, আপনি কি বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি? একটা মেয়ে প্রসব বেদনায় ছটফট করছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করতেছে? এত লো মেন্টালিটি কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার না করা হয়, মা ও সন্তান দুজনেই মারা যেতে পারে। তখন হাসপাতালের পক্ষ থেকে আপনার আর আপনার ছেলের নামে কিন্তু মামলা করা হবে। ডাক্তারের এই হুমকির কথা শুনে আমার শাশুড়ি তখন সিজার করার অনুমতি দিলেন। কিছুক্ষণ পর আমাকে সিজারের রুমে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে 1 সপ্তাহের মতো ছিলাম, কিন্তু এর ভেতরে একটা দিনের জন্য আমার স্বামী কথা বলেনি আমার সাথে ফোনে। শাশুড়ির কাছে ঠিকই ফোন দিত, কিন্তু আমার সাথে কথা বলতো না, এমনকি আমার একটা খোঁজ পর্যন্তও নিত না। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর যখন বাসায় আসলাম, বাসায় এসে নিজের ইচ্ছায় আমি আমার স্বামীকে ফোন দিলাম। ফোন দিয়ে কলটা রিসিভ করার পর একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করেনি আমি কেমন আছি, এমনকি আমাদের সন্তানেরও কোনো খোঁজ নিল না সে কেমন আছে। ফোন রিসিভ করে তার প্রথম কথাটা ছিল, বিদেশে আসার আগে তোমার কাছে কয়েক হাজার টাকা রেখে এসেছিলাম, সেই টাকা তুমি কি করেছো, কিভাবে খরচ করেছো, তার সব হিসেব এখন আমাকে দাও। আমি ফোন কানে রেখে চুপচাপ আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমার কাছে কখনোই টাকা পাঠাতো না, সব টাকা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠাতো। যদি কখনো আমার স্বামীর কাছে হাত খরচের টাকা চাইতাম, সে তখন উত্তরে আমাকে বলতো, তোমাকে তো 3 বেলা ঘরে বসে খাওয়াচ্ছি, তোমার আবার কিসের হাত খরচ দেব? ডাক্তার বলেছিল সিজারের 20 দিন পর একবার যেয়ে ডাক্তারের ওখান থেকে চেক আপ করিয়ে আসতে। আমি যখন শাশুড়িকে যেয়ে বললাম, মা চেক আপ করাতে যাব, ডাক্তার বলেছিল একবার যেয়ে চেক আপ করিয়ে আসতে, তো আমার কিছু টাকা লাগবে। আমার শাশুড়ি মুখের উপরে বলে দিল, টাকা লাগলে তোমার বাবার কাছ থেকে নাও, হসপিটালে তোমাকে বারণ করেছিলাম ডাক্তার যেন সিজার না করে, এখন 2 দিন পর পর তোমার হসপিটালে যেতে টাকা লাগবে আর সেই টাকা আমাকে দেয়া লাগবে? এটা আমি কখনোই হতে দেব না। সিজার করার সময় তোমার পেছনে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন আমি আর একটা টাকাও দিতে পারবো না। শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। তারপর আমি আমার বাবাকে একটা কল দিলাম। বাবাকে বললাম, বাবা, আমার কিছু টাকার প্রয়োজন, ডাক্তার দেখাবো। তখন আমার বাবা আমাকে বলল, বিয়ের আগে তোমার সব খরচ আমি বহন করেছি, এখন বিয়ের পরেও যদি তোর সব খরচ আমাকে বহন করতে হয়, তাহলে তোকে বিয়ে দিয়ে কি লাভ হলো?
তোরও এখন বোঝা উচিত যে তোর বিয়ে হয়ে গেছে, তোর উপরে এখন আর আমার কোনো দায়ভার নেই। কথাগুলো শুনে আমি ফোনটা কেটে দিলাম আর নীরবে অনেকক্ষণ বসে কাঁদলাম। আজ যদি বাবা আমাকে বলতো, মা আমার কাছে কোনো টাকা নেই, তোকে আমি এখন টাকা দিতে পারবো না, তবুও আমি আমার মনকে বুঝ দিতে পারতাম, কোনো কষ্ট লাগতো না আমার। কিন্তু বাবা যখনই বলল তোর উপরে আমার আর কোনো দায়ভার নেই, তখনই কষ্টটা আমার বুকে যেয়ে লাগলো। বিয়ের পর বাবার কাছেও মেয়েরা পর হয়ে যায়। সিজারের পর ৪৫ দিন অন্তত সাবধানে কাজ করতে হয়, কিন্তু সিজার করে বাড়ি আসার পর থেকে আমার শাশুড়ি আমার উপরে কাজের মাত্রা অতিরিক্ত পরিমাণের বাড়িয়ে দিল। আর তার একমাত্র কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার করতে হলো। সেদিন যখন স্বামীর কাছে আবারও কিছু টাকা চাইলাম, তখন আমার স্বামী উত্তরে বলল, তুই এখনো মরিস না কেন? স্বামীর মুখে এরকম কথা শোনার পর আমার আর চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। আমি শুধু বসে বসে ভাবতেছিলাম জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে আমাকে মেয়ে হয়ে জন্ম নেওয়া, আর দ্বিতীয় ভুল হচ্ছে বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করা। এই সম্পূর্ণ স্টোরিটা একজন প্রবাসীর স্ত্রীর লাইফ থেকে নেয়া। এই স্টোরিটা শোনার পর আপনাদের মতামত কি আমি জানতে চাই। এখনো এই যুগে আসার পরেও কি এরকম স্বামী এরকম শাশুড়ি পাওয়া যায়? এরকম শাশুড়িরা এরকম বউদের প্রতি এরকম অত্যাচার করে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার স্টোরিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটা স্টোরি নিয়ে।